নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2024-এর এখানে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমরা প্রত্যেকে ওয়েট করছো। সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেটাও আমি এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে 45% নাম্বারে সিলেকশন হবে, 90% নাম্বারের ক্যান্ডিডেটের সিলেকশন হবে না। এটা কেন বলছি তার প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে, যেটা প্রমাণ সহ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো। এবং তোমাদের দ্বিতীয় সেটি হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে, সেখানে কি কাট অফ সত্যিই কি ডাউন যাবে, কতটা ডাউন যেতে পারে সেটার ব্যাপারেও তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে টাইপ করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে তোমাদের একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই। তোমরা অনেকেই একটা কনফিউশনের মধ্যে আছো যে কতগুলো লিস্ট আউট হবে। তো দেখো, প্রথমে তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। 2023-এ তোমাদের 6টা মতো লিস্ট রিলিজ করেছিল এবং সেটাও কিন্তু তোমাদের টাইম ল্যাম্প ছিল 31/12/2023। পুরনো নোটিফিকেশানটা একবার ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। 6টা মতো লিস্ট রিলিজ করেছিল। তো সেক্ষেত্রে এবারে যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি আছে, তো তোমাদের এবারেও কিন্তু 6টা মতোই কিন্তু লিস্ট রিলিজ করবে, কমপক্ষে 6টা মতো লিস্ট কিন্তু রিলিজ করবেই, ঠিক আছে। এবং এরও কিন্তু তোমাদের যে ডেডলাইন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 31/12/2024-এর মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পিডিএফটা আমি ডাউনলোড করেছি। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আসানসোল ডিভিশনে বিভিন্ন জায়গায় তোমাদের 98, 94, 95, সেটা ইউআর বলো, সবই কিন্তু 9-এর কোটায় নাম্বার আছে, ঠিক আছে। এবং কিছু কিছু জায়গা হয়তো তোমরা 88 দেখতে পাবে, 87 দেখতে পাবে। এবং সেখানে যদি তোমাদের কাট অফ যদি ডাউন হয় তাহলে তোমাদের 88 যেটা পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে 2 থেকে 3% যদি আরও কমে যায় তাহলে সেকেন্ড মেরিট লিস্টে কত দাঁড়াবে, সেখানে হয়তো তুমি 85%-এ যে আছে সে চান্স পাবে। ওকে, 85%-এ সে চান্স পাবে। তো এখানে তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে যেমন দেখো বাঁকুড়া ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট 96.5714। তো এখানেও যদি 2 থেকে 3% যদি ডিক্রিজ হয়ে যায় তার মানে 93%-এর যারা ক্যান্ডিডেট আছে সে তার মানে চান্স পেতে পারে। তো এবার এটা তো সব পোস্ট অফিসে তো সমান কাট অফ যাবে না, সব জায়গায় কিন্তু ডিফারেন্ট থাকবে, আলাদা আলাদাভাবে কিন্তু ব্যাপারটা হবে। এবার তোমাদের এমন অনেকগুলো কিন্তু সার্কেল আছে যে সার্কেলে কিন্তু তোমাদের কাট অফ অনেক হাই গেছে, আবার কিছু সার্কেলে দেখবে কাট অফ অনেকই ডাউন গেছে। ডাউন মানে অনেকই ডাউন, ঠিক আছে। সেখানে কি হয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরছি। নর্থ ইস্টের, তো এই নর্থ ইস্টের মধ্যে তোমরা মেঘালয় ডিভিশনের দিকে দেখতে পাবে যে দেখো মেঘালয় ডিভিশন, এখানে পিডাব্লিউডি সি ক্যান্ডিডেট সেটা হচ্ছে তোমাদের 51.5-এ সিলেকশন পেয়েছে। অর্থাৎ এখানে 51.5-এ যদি ফার্স্ট লিস্টেই যদি সিলেক্ট হয় তাহলে বুঝতে পারছো, সে যদি 3% যদি আমি আরও ডিক্রিজ করে দিই তাহলে 48.5%-এ সে সেকেন্ড মেরিট লিস্টে যে ক্যান্ডিডেট থাকবে সে কিন্তু তার চান্স কিন্তু আছে। এবার দেখো, এটা কিন্তু সব ক্ষেত্রে নয়। যদি তুমি ইউআর ক্যান্ডিডেটের দিকে যাও সে কিন্তু 98%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। আবার দেখো এখান থেকে যদি আরেকটু যদি আমি স্ক্রল করে যাই তো দেখো এখানে কিন্তু বিভিন্ন আছে, ঠিক আছে। তা এমনিতেও কিন্তু দেখো, যদি ইউআর ক্যান্ডিডেট দেখো 77.5-এ সিলেকশন, ঠিক আছে, ফার্স্ট লিস্টেই। এবার দেখো ইউআর ক্যান্ডিডেট 75%-এ সিলেকশন, ওবিসি ক্যান্ডিডেট 41%-এ সিলেকশন। অর্থাৎ এখানে যদি 2 থেকে 3% যদি সেকেন্ড লিস্টে ডিক্রিজ হয়ে যায় তার মানে এর পরবর্তী যে 38% পেয়েছে তার মানে চান্স আছে, কনফার্ম চান্স আছে সেকেন্ড লিস্টে, ঠিক আছে। তার মানে এখান থেকে আরও হয়তো 1 থেকে 2% কমে যাবে থার্ড লিস্টে। এরকম তো ডিক্রিজ হবে, তাই না? যতগুলো লিস্ট রিলিজ হবে সেখানে কিন্তু ডিক্রিজ হতে থাকবে। এবার দেখো আরেকটু যদি স্ক্রল করে নাবি, সেখানে কিন্তু 49.16 দেখো ওবিসি ক্যান্ডিডেট মেঘালয় ডিভিশন, সেখানে কিন্তু যে তোমার 45% নাম্বার পেয়েছে তার মানে তার কিন্তু চান্স আছে, 45% নাম্বার পেয়েছে। তার মানে এখানে দেখো এখানে কত কাট অফ, কত ডাউন, প্রচুর ডাউন কাট অফ গেছে। তো এটা কি করে সম্ভব হলো?
তো এবার এই কারণেই আমি বলতে চাইছি যে যে ক্যান্ডিডেট 30% পেয়েছে সেও এখানে সিলেক্ট, 32% সেও এখানে সিলেক্ট, তুমি দেখো 43.5, তো এখানেও যদি 3% কমে যায় তার মানে 40.5% যে ক্যান্ডিডেট থাকবে এসসি ক্যাটাগরি থেকে সে তার মানে কনফার্ম সেকেন্ড লিস্টে চান্স পাবে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের মেঘালয় ডিভিশন। দেখো এসসি ক্যান্ডিডেট 37.5%-এ সিলেকশন পেয়েছে, তাহলে এর পরবর্তী যখন সেকেন্ড লিস্ট তোমাদের রিলিজ করবে সেখানে যে 33.5% যে নাম্বার পেয়েছে তার মানে তার কিন্তু সিলেকশন হওয়ার অনেক চান্স আছে। ঠিক আছে, এরকম কিন্তু অনেক হয়েছে। তো আমরা যদি 2023-এর যদি ডেটাগুলোকে দেখি যে নর্থ ইস্টে কেমন গেছে, ঠিক আছে, নর্থ ইস্টে কেমন গেছে, তাহলে আমরা একটা কিন্তু আইডিয়া পেয়ে যাব যে এরকম কি প্রতি বছরই এত কাট অফ কম যায় না এই বছরই এটা হয়েছে। তো চলো আমরা 2023-এর ডেটাটা একবার দেখে নিই। কিন্তু 2023-এর যে ডেটাটা সেটা আমি ডাউনলোড করে নিয়েছি, যেটা লিস্ট 1 নর্থ ইস্ট সার্কেল। তো দেখো এখানে আমি আগরতলা ডিভিশনটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি যদি এখানে আমাদের মেঘালয় ডিভিশনটা দেখতে হবে। তো মেঘালয় ডিভিশনটা আমি যদি দেখি, আমি মেঘালয় ডিভিশনে শুরু থেকে দেখতে চাই। তো দেখো এখানে দেখো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি 100, 98, 99.8, এটা কিন্তু 2023-এ তোমাদের ডেটা দেখাচ্ছি। তো দেখো সবই 95, 98, আচ্ছা এখানে দেখো সবই 98, 95, 100, 98.5, অর্থাৎ এটাই কিন্তু 2023-এ গেছিলো। আচ্ছা এরপরে দেখো তোমাদের মেঘালয় ডিভিশনের দিকে সবই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সবই কিন্তু তোমাদের 90 থেকে 96, 98, 99, 100 এরকম মতো আমরা দেখতে পাচ্ছি। এটা 2023-এ দেখতে পাচ্ছি, তাহলে 2024-এ এত কম কেন? এখানে তো একটা কিছু নিশ্চয়ই ব্যাপার আছে, 2024-এ এতটা ডাউন কী করে হয়ে গেল? ওকে, তো এটা একটা গেল। কিন্তু আমরা যদি অন্য সার্কেলগুলো চেক করি তাহলে সেইখানে কি পরিবর্তন সেটা আমরা দেখব। আচ্ছা এর পরবর্তী যে লিস্টটা আমি ওপেন করে নিয়েছি সেটা হচ্ছে তোমাদের পাঞ্জাব সার্কেল লিস্ট 1, যেখানে সবই কিন্তু 100। দেখো সব 100, এখানে সব কটা কিন্তু 100 আছে, মানে যারা 99% নাম্বার পেয়েছে তারা কিন্তু সিলেকশন হয়নি, যারা 100 পেয়েছে তাদের সিলেকশন হয়েছে। আবার কিছু জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মতো জায়গায় সেখানে যে 32% পেয়েছে তার সিলেকশন হয়েছে। তার মানে হিসাব অনুযায়ী তার মানে এটাই প্রমাণিত যে 45% পেয়েছে, যে 32% পেয়েছে, যে 31% পেয়েছে তার সিলেকশন, কিন্তু যে 99% পেয়েছে, 90% পেয়েছে তার মানে সিলেকশন হয়নি। তার মানে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতি তো নিশ্চয়ই আছে, একদম প্রমাণ যাকে বলে। এতটা ডিফারেন্স কি করে হতে পারে? যদি 10 থেকে 20% ডিফারেন্স হয় তাহলেও মানা যায়, কিন্তু কোথাও 99%-এর ক্যান্ডিডেট সিলেকশন হচ্ছে না। আমি ওয়েস্ট বেঙ্গলের দিকেই যদি আমি দেখি সেখানে 96%, 98%, তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে মেঘালয়ের সঙ্গে যদি আমি তুলনা করে দেখি তারা সিলেকশন নয়, যারা 99, 98% পেয়েছে হিসাব অনুযায়ী তারে যারা 45%, 32%, 31% তারা তার মানে সিলেক্টেড। তো এরপরে যদি সেকেন্ড লিস্ট প্রকাশিত হয় তাহলে তো পুরো 10-এ চলে যাবে কাট অফ। তো এইগুলো কিন্তু যদি প্রত্যেক ক্যান্ডিডেট, দেখো মেন পাওয়ার কিন্তু ক্যান্ডিডেটদের ওপর, ক্যান্ডিডেট যদি এটাকে সহ্য করে নেয় যে আমার তো নাম্বার আছে, আমি ফালতু কেন এটার প্রোটেস্ট কেন করব, বা আমার তো সিলেকশন হয়েই যাবে। কারণ দেখো সবাই যে খারাপ নাম্বার পেয়েছে তা তো নয়, অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এর মধ্যে থেকে যোগ্য ক্যান্ডিডেট, তারা কিন্তু চাকরিটা পেয়েই যাবে, এটা তো ন্যায্য ব্যাপার। কিন্তু তারা যদি এই ব্যাপারে যদি অংশগ্রহণ না করে, তারা যদি মনে করে যে না আমরা যদি প্রোটেস্ট করি তাহলে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই থমকে যাবে, কোর্ট কাচারি হবে, মানে পুরো ব্যাপারটা কিন্তু আরও পেন্ডিংয়ে চলে যাবে, তো সেক্ষেত্রে তারা এই জায়গাটা থেকে কুইট করে নিতে পারে, ঠিক না? এবার কারা করবে? যাদের নাম্বার 70%-এর মতো নাম্বার আছে, তারা মনে করছে যে আমাদের সিলেকশন হয়তো হবেই না। যাদের 60% নাম্বার আছে তারা তো জানে যে আমাদের হবেই না সিলেকশন, তারাই কিন্তু এই প্রোটেস্টের মধ্যে অংশগ্রহণ কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারাই করবে। কিন্তু যাদের মোটামুটি চান্স আছে,
মানে 80 থেকে 90% যাদের চান্স আছে যে আমাদের কোনো না কোনোভাবে কিন্তু সিলেক্ট হওয়ার কিন্তু একটা সুযোগ আছে, তারা কিন্তু এই প্রোটেস্টে কিন্তু অংশগ্রহণ নাও করতে পারে। তারা বলছে ঠিকই যে আমরা প্রোটেস্ট করব, আমরাও চাই যে এটা যাতে এই যেটা দুর্নীতি যেটা হচ্ছে সেটা যেন না হয়, কিন্তু আদৌ কিন্তু তারা এই ব্যাপারে কিন্তু অংশগ্রহণ নাও করতে পারে। কারণ এই বর্তমান সময়ে এখন কোনো কিছু যদি পেন্ডিংয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একটা বছর তোমাকে ঘুরে আসতে হবে এই পুরো প্রসেসকে কমপ্লিট করতে। এটা কিন্তু ফ্যাক্ট। এটা আমি শুধু ওয়েস্ট বেঙ্গল দিয়ে বলছি না, এটা যে কোনো জায়গায়, এটা রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে যদি একবার যদি কোনো কিছুতে যদি জড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রায় 1 বছর কিন্তু তোমাদের সময় নষ্ট করে দেয় এবং সেটাকে মানে হোল্ড করে দেয়। এবার দেখো মেনলি যেটা দরকার ছিল সেটা তো আমি আগেই বলেছি যে এর যদি একটা ছোট করে এক্সাম কন্ডাক্ট করতো, এই এক্সাম কন্ডাক্টটা কিন্তু খুব দরকার। যদি তোমাদের আওয়াজ যদি তুলতেই হয়, আমি মনে করি স্টুডেন্টের হাতে সবথেকে বেশি পাওয়ার, তোমাদের এটা করতে হবে যেন এর জন্য একটা এক্সাম যেন কন্ডাক্ট করা যায়। আমি মনে করি সবথেকে ফেয়ার কিন্তু রিক্রুট হবে, সবথেকে ফেয়ার রিক্রুট হবে। কারণ এক্সাম কন্ডাক্ট করা মানে হচ্ছে যে প্রত্যেকটি ক্যান্ডিডেট তারা কিন্তু এতে পার্টিসিপেট করতে পারবে এবং তারা কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে, ঠিক না? কারণ কেউ যে সময় মাধ্যমিক দিয়েছিল, ধরো কেউ 2000, আমি তোমাদের এক্সাম্পল বলছি, ধরো কেউ 2022-এ মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে, কেউ দিয়েছে 2006 কেউ মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে। এবার তাদের মধ্যে ডিফারেন্সটা কত? অনেক ডিফারেন্স কিন্তু। 2006-এ যখন মাধ্যমিক দিয়েছে তখন কিন্তু একটা ওল্ড সিলেবাস ছিল, তখন একটা কিন্তু আলাদা কিন্তু প্রেশার ছিল। কিন্তু 2022-এ এখন তোমরা জানো যে ওল্ড সিলেবাসের সঙ্গে এখন নিউ সিলেবাসের কিন্তু কোনো তুলনা করা যায় না। তাহলে সেক্ষেত্রে এটা একটা ব্যাপার। তারপরে দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে হলের ব্যাপারটা, কারণ যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে সেই সময়টা, পরীক্ষার সময় হয়তো কারুর পরীক্ষা খুব ভালো হয়েছে, হয়তো কারুর পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, এটাও তো একটা ফ্যাক্টর থাকে। তো যখন কোনো কাজের ব্যাপারে তোমার রিক্রুট হচ্ছে, এটা তো কোনো ট্রেনিং নয়, এটা তো একটা চাকরি। তো সেক্ষেত্রে এর জন্য সবথেকে মেন যেটা সেটা হচ্ছে এক্সামের ভিত্তিতে নিয়োগ করাটা সবথেকে ন্যায্য, এটা আমার মনে হয়। তোমাদের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এইগুলো আমি তোমাদের কাছে এটা তুলে ধরলাম, কারণ এই জিনিসটা যেটা হচ্ছে এটা কিন্তু সম্ভব নয়। তার জন্যই আমি কিন্তু 2023-এর ডেটাগুলোকেও তোমাদের দেখালাম। অনেকেই তোমাদের অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের দেখিয়েছে মেঘালয় ডিভিশনে যে তারা 2024-এর ডেটাগুলোকে দেখিয়েছে। আমি সঙ্গে কিন্তু তোমাদের 2023-এর ডেটাগুলোকেও কম্পেয়ার করার জন্য আমি তোমাদের দেখালাম, যাতে পরিষ্কার হয়ে যায় 2023-এ কি এরকম হয়েছিল, 2023-এ হয়নি, 2024-এই কিন্তু এই জিনিসটা হয়েছে। তা এতটা ডিফারেন্স কি করে হয়, ঠিক না? এতটা ডিফারেন্স কি করে হয়? তো সেটাই আমি বলতে চাইছি যে প্রত্যেকের জন্য কিন্তু সোচ্চার হতে হবে। যদি করতে হয় তাহলে একদম সুন্দরভাবে, যেখানে তোমাদের আবার নতুন করে যাতে আবার ফর্ম ফিল আপ করা যায় এবং ডকুমেন্টস আপলোড করা, এটা কিন্তু খুব প্রয়োজন, যেটা জিডিএস আগেও কোনো দিনও কিন্তু করেনি, যে আগে থেকে কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো অপশান রাখেনি। শুধুমাত্র ফটো আর হচ্ছে সিগনেচার, এটা দিয়ে কোনো সময় কিন্তু রিক্রুটমেন্টের স্বচ্ছতা প্রমাণিত হয় না। তার জন্যই বলছি প্রত্যেকটা ক্যান্ডিডেটের হাতে কিন্তু এই পাওয়ারটা আছে, কারণ তোমরাই পারো এর বিরুদ্ধে প্রতিবাদ করতে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে যে ইনফরমেশানগুলো দেওয়ার ছিল আমি বোঝানোর সূত্রে আমি সেগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু উল্লেখ করবে। ওকে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ করবে। তো এখনের মতো এটুকুই, টাটা।